আমির হাওলাদার এক ছদ্মবেশী উপাখ্যান, পর্ব সংখ্যা 2। লিখেছেন ইলমা বেহরোজ। তবে যতদিন এই ময়দানে আছি রাজার মতোই খেলবো। আলমগীর প্রসঙ্গ পাল্টে বলল, মন্ত্রী সাহেব আগামীকাল তোকে তার বাড়িতে ডেকেছেন। আমির ভ্রু কুঁচকে বলল, সালাউদ্দিন তারিক? ওনার গলার স্বর মোটেও সুবিধাজনক ছিল না। আমির স্থির হয়ে দাঁড়ালো। 4 চালানের বকেয়া পাওনা শোধ না করায় সে চুক্তি ভেঙে বিরোধী দলকে অস্ত্র সরবরাহ করেছে। এই সংবাদ নিশ্চয়ই মন্ত্রীর কানে পৌঁছে গেছে। বিশ্বাসঘাতকতার গন্ধ দ্রুত ছড়ায়। কানে আসন্ন ঝড়ের গর্জন শোনা যাচ্ছে। সালাউদ্দিন তারিক রাষ্ট্রযন্ত্রের দাঁত নখ নিয়ে বহু পুরনো শত্রুকে গুঁড়িয়ে দিয়েছে। সে কি এবার তাকে পিষে ফেলবে? তার ছদ্মবেশ ভেঙে তার কাঁচের গম্বুজের ঢিল ছুঁড়ে পদ্মজার নিষ্পাপ পৃথিবীটাকে খান খান করে দেবে? নাকি আমির তার তুখোর চতুরতা দিয়ে মন্ত্রী আর বিরোধী দল দুই পক্ষকেই দাবার ঘুঁটি বানিয়ে নিজের আখের গুছিয়ে নেবে? চুরুটের আগুন নিভে আসছে। আমির সেদিকে তাকালো না। সে ইতিমধ্যে পরের চাল ভাবতে শুরু করেছে। আমির গাড়ি থেকে নেমে মেরুদণ্ড সোজা করে দাঁড়ালো। রাত হয়ে গেছে। বাতাসে শিশিরের হালকা ছোঁয়া, আকাশে অসংখ্য তারা, কিন্তু এসবের দিকে মনোযোগ দেওয়ার ফুরসত নেই তার। কবির, কুত্তার বাচ্চা কবির, ও আগে জানায়নি? পদ্মজা দুপুরে তাকে খুঁজে অফিসে গিয়েছিল, আর এই না জানানোটাই বুকের ভেতর শুলের মতো বিঁধছে। পদ্মজা কি মনে করে ফিরে গেছে কে জানে। ওর মুখে কি বিষণ্ণতার ছায়া পড়েছিল? চোখ কি একটুও ভিজেছিল? নাকি সেই চিরচেনা নিরুদ্বেগ হাসিটা মুখে রেখেই ফিরে গেছে, যে হাসি দেখলে আমিরের মনে হয় পৃথিবীর সমস্ত সুখ বুঝি ওই একটা হাসির কাছে হার মেনে গেছে। আমির দ্রুত পায়ে হাঁটতে লাগলো। প্রতিদিন দেখা হয় পদ্মজার সঙ্গে, প্রতিটি সকাল, প্রতিটি সন্ধ্যা। তবু প্রতিদিন ফেরার সময় মনে হয় সে দীর্ঘ এক মরুপথ পাড়ি দিচ্ছে। বুকের ভেতর এমন সুখের স্রোত জেগে ওঠে যেন এটাই প্রথম দেখা, যেন এই মুহূর্তের আগে পৃথিবীটা কখনো এত রঙিন ছিল না। কি আশ্চর্য, কি আশ্চর্য! এমন প্রলয়নকারী প্রেম কেন জন্মালো হৃদয়ে? কে বুনে দিয়ে গেছে এই আগুনের বীজ? এত সুখ একটা মানুষের মধ্যে কি করে থাকতে পারে? অতটুকু একটা শরীরে, অতটুকু একটা হাসিতে। পদ্মজার কথা মনে পড়লে, তার কাছাকাছি যেতে চাইলে শরীরের প্রতিটি কোণ পুড়ে যায় কিসের যেন এক দহনে। অথচ সেই পোড়াতেও এত সুখ যে সে চায় না আগুন নিভুক, চায় না এই দহন থামুক, বরং আরও জ্বলুক, আরও পুড়ুক। এই আগুনের নামই তো পদ্মজা, আর পদ্মজাই তার সমস্ত পৃথিবী। আমির দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল চাপতেই ভেতর থেকে দ্রুত পায়ে শব্দ শোনা গেল। মুহূর্তের মধ্যেই কপাট খুলে গেল। পদ্মজা আগে থেকেই দরজার ওপাশে দাঁড়িয়ে প্রতীক্ষার প্রহর গুনছিল। দরজা খুলতেই আমিরের চোখের সামনে ফুটে উঠল পদ্মজা নামক ফুলটি। সৃষ্টিকর্তা যেন তার সমস্ত নিখুঁত কারুকার্য দিয়ে এই মেয়েটিকে গড়েছেন, যার সৌন্দর্যের কাছে সকল সৌন্দর্যও স্নান হতে বাধ্য। পদ্মজা মৃদুস্বরে সালাম দিল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বলতে বলতে আমির পদ্মজাকে জড়িয়ে ধরল, আলতো করে চুমু খেলো ওর কপালে। 19-20 বছরের তরুণী পদ্মজার মাথাটা ঠিক আমিরের হৃৎপিণ্ড বরাবর ঠেকে গেল। পরক্ষণেই নিজেকে একটু ছাড়িয়ে নিয়ে অস্থির গলায় বলল, আপনার সাথে জরুরি কথা ছিল। অফিসেও গিয়েছিলাম, পাইনি। কোথায় ছিলেন? আমির পদ্মজার হাত ধরে টেনে নিয়ে গেল সোফার দিকে, নিয়ে বসলো। পদ্মজাকেও নিজের কোলে বসিয়ে বলল, এই অধমকে কেন খুঁজছিলেন রানী সাহেবা? বলুন, আপনার কথা শুনতে এই বান্দা সদা প্রস্তুত। হেয়ালি করবেন না, জরুরি কথা। আমির তৎক্ষণাৎ নিজের মুখভঙ্গি এমন করল যেন কোনো উচ্চ পর্যায়ের রাষ্ট্রীয় মিটিংয়ে বসেছে। গম্ভীর হয়ে বলল, জি ম্যাডাম, বলুন শুনি। নীলুফারের কথা মনে আছে আপনার? আমির একটু ভাবল। নীলুফার পদ্মজার কলেজের বন্ধু। যখন পদ্মজা তার 3 মাস বয়সী কন্যা পারিজাকে হারিয়ে ভেতর থেকে ভেঙে পড়েছিল, তখন নীলুফার প্রায় প্রতিদিন আসতো। চুপ করে পদ্মজার পাশে বসে থাকতো, কথা বলতো, হাসাতো, কখনো কাঁদাতো, পদ্মজাকে শক্ত রাখার চেষ্টা করত। এমন বন্ধুকে কি ভোলা যায়? মনে আছে। কেন, তার কি বিয়ে ঠিক হয়েছে? পদ্মজা মাথা নেড়ে বলল, না, ওকে গত কয়েকদিন ধরে কোথাও পাওয়া যাচ্ছে না। খালাবাড়ি গিয়েছিল, সেখান থেকে একদম উধাও হয়ে গেছে। কোনো প্রেমিকের হাত ধরে পালায়নি তো? পদ্মজা চোখ পাকালো, বলল, আপনার যত আজেবাজে চিন্তা। ওর প্রেমিকই
ওকে হন্যে হয়ে খুঁজছে। ওদের তো খুব শীঘ্রই বিয়ে হওয়ার কথা ছিল। পুলিশে খবর দেওয়া হয়েছে? দেওয়া হয়েছে, কিন্তু পুলিশ কেমন যেন গাছাড়া ভাব দেখাচ্ছে, তেমন কোনো গুরুত্বই দিচ্ছে না। আপনার সাথে তো বড় বড় মন্ত্রী আর এমপিদের ওঠা বসা, আপনি কি একটু তদবির করতে পারেন না? অন্তত পুলিশ যেন একটু সিরিয়াসলি তদন্ত করে। পদ্মজার চোখের কোণে জল টলমল করছে। আমির স্বভাবসুলভ ভঙ্গিতে কপাল কুঁচকে খানিকক্ষণ চুপ করে রইল। তারপর সংশয়ের বলল, এত বড় একটা মেয়ে জনবহুল শহর থেকে হুট করে এভাবে গায়েব হয়ে গেল। কেউ কিডন্যাপ করলে? ধর্ষণ, খুন, গুম তো এখন প্রতিদিনই খবর হয়ে গেছে। আমি ভাবতেও পারছি না নীলুফার সঙ্গে এমন কিছু। গলা আটকে গেল ওর। আচ্ছা, আমি দেখছি, অস্থির হইও না। আমিরের কথায় পদ্মজার মনের ওপর চেপে বসা ভারী পাথরটা যেন কিছুটা হালকা হলো। সে একটা দীর্ঘশ্বাস ছেড়ে উঠে দাঁড়ালো। আমিরের শার্টের কলারটা ঠিক করে দিয়ে বলল, এখন যান, ফ্রেশ হয়ে আসুন। শরীর থেকে ঘামের গন্ধ বের হচ্ছে। এভাবে ঘাম নিয়ে বসে থাকলে ঠান্ডা লেগে যাবে। যাচ্ছি, খাবার রেডি করো না আবার। আব্বা আসছিলেন, ওনার সাথেই বাইরে এক জায়গায় খেয়ে নিয়েছি। তবে তুমি যদি চাও, এই অধম আরেকবার উদরপূর্তি করতে রাজি আছে। পদ্মজা বিস্ময়ে থেমে গেল, বলল, আব্বা শহরে এলেন, অথচ বাসায় এলেন না কেন? আগামীকাল আসবেন। আজ ওনার কোনো এক পুরনো বন্ধুর বাসায় গেছেন। অনেকদিন পর দেখা তো, তাই সেখানেই রয়ে গেলেন। ছেলের বাড়ি দোরগোড়ায় রেখে উনি বন্ধুর বাড়িতে রাত কাটাতে গেলেন। অদ্ভুত, ওনার মর্জি। আসো, তোমাকে খাইয়ে দিই। পদ্মজা আমিরের কোল থেকে সরে গিয়ে রান্নাঘরের দিকে পা বাড়ালো। চলতে চলতেই বলল, আজ রোজা ছিলাম, ইফতারি করে পেট ভরে গেছে, রাতে আর কিছু খাবো না। আমির মনে করার চেষ্টা করলো ক্যালেন্ডারের পাতাটা। আজ কি সোমবার? পদ্মজা মাথা ঝাঁকিয়ে সাই দিল। সোমবার আর বৃহস্পতিবার প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত নফল রোজা রাখতেন। পদ্মজা অতি নিষ্ঠার সাথে এই সুন্নত পালন করে আসছে 1 বছর যাবৎ। সে রান্নাঘরে ঢোকার আগে শাসনের সুরে বলল, এসে যেন দেখি হাত মুখ ধুয়ে বাবু হয়ে বসে আছেন। আমি সিঁড়ির দিকে পা বাড়াতে বাড়াতে হঠাৎ থমকে দাঁড়ালো। জিজ্ঞেস করলো, নীলুফার ঠিক কোথা থেকে নিখোঁজ হয়েছে? পদ্মজা ঘুরে দাঁড়ালো, বলল, নারায়ণগঞ্জ, ওর খালার বাসা থেকে। শব্দটা কানে পড়তে আমিরের পায়ের গতি একটু থমকে গেল। এত সামান্য যে পদ্মজা হয়তো খেয়াল করেনি। নারায়ণগঞ্জ? সপ্তাহখানেক আগেই তার ছেলেরা নারায়ণগঞ্জ থেকে 2টো মেয়েকে নিয়ে এসেছে। তাদের মধ্যে নীলুফার নেই তো? আমিরের জন্য রাখা খাবারগুলো গরম করে যত্ন করে গুছিয়ে রাখল পদ্মজা। মনার ঘরে উঁকি দিয়ে দেখল মনা ঘুমিয়ে পড়েছে। এই বাড়িতে কাজের মেয়ে হয়ে এসেছিল ও। কখন যে ঘরের মেয়ে হয়ে গেছে তা টেরই পায়নি। বেঘরে ঘুমাচ্ছে, যেভাবে কেবল আপনজনের ঘরেই ঘুমানো যায়। পদ্মজা হাত মুছতে মুছতে ওপরে উঠে গেল। আমির দরজার দিকে পিঠ ফিরিয়ে বসে আছে। সামনে ছড়িয়ে আছে তার লিগাল ব্যবসার কাগজপত্র। খুলনার পাইকগাছা আর সাতক্ষীরার ঘের থেকে আসা তাজা বাগদা আর গলদা চিংড়ি প্রক্রিয়াজাত করে সে পাঠাতো ইউরোপ আর আমেরিকার বাজারে, যেখানে এই চিংড়ির দাম আর চাহিদা দুটোই ছিল আকাশছোঁয়া মর্যাদায়। আমদানিতেও সে ছিল সমান দূরদর্শী। মানুষের ঘরে গুঁড়া দুধের চাহিদা বাড়ছে দেখে নিউজিল্যান্ড আর অস্ট্রেলিয়া থেকে আনাতো বড় বড় কন্টেনার ভর্তি মিল্ক পাউডার, মালয়েশিয়া থেকে আসতো পাম অয়েল, থাইল্যান্ড, ভারত থেকে চিনি। আর ইলেকট্রনিক্সের প্রতি মানুষের ক্রমবর্ধমান আগ্রহ দেখে সিঙ্গাপুর আর জাপান থেকে আনাতো রঙিন টেলিভিশন, ক্যাসেট প্লেয়ার আর ঘরোয়া বিলাসজাত নানা পণ্য। এদিকে এই বিশ্বস্ত সাম্রাজ্য, যেখানে পদ্মজা আসার পর থেকে সোনা ফলছে। অন্যদিকে অন্ধকারের জগৎ, যেখানে নারী পাচার আর অস্ত্র ব্যবসার শিকড় এতটাই গভীরে গেছে যে চাইলেই উপড়ে ফেলা যায় না। এত দিক সামলে আবার পদ্মজাকে সব অন্ধকার থেকে দূরে রাখার যে কঠিন যাত্রা, মাঝে মধ্যে ক্লান্ত লাগে। সব ছেড়ে পদ্মজাকে নিয়ে সন্ন্যাস নিতে ইচ্ছে করে, যেখানে শুধু তারা দুজন, শুধু আলো, শুধু শান্তি। কিন্তু তার তৈরি বিষবৃক্ষ সেটা কখনো হতে দেবে না। গিলে ফেলবে নিজের প্রভুকেই। সেও বোধহয় চায় না। তিলে তিলে গড়ে তোলা সাম্রাজ্য চাইলেই ছাড়া যায় না। পিঠে কি হয়েছে? পদ্মজার আতঙ্কিত কণ্ঠস্বর শুনে আমি চমকে ঘুরে তাকালো। পদ্মজা ততক্ষণে দরজা থেকে ছিটকে সরে এসেছে তার দিকে। আমিরের কাঁধের নিচে একটা টাটকা ক্ষত।
মনে হচ্ছে কেউ ধারালো কিছু দিয়ে আড়াআড়িভাবে কেটে দিয়েছে। পদ্মজার বুকটা যেন কেউ মুঠো করে চেপে ধরলো। ভেতরটা কেমন অসাড় হয়ে আসছে। কথা বলছেন না কেন? কি করে হয়েছে এটা? শান্ত হও। বড় কিছু না। বড় কিছু না মানে? এটাকে বড় না বললে বড় কোনটাকে বলবেন? আপনি মানুষ। এত বড় ক্ষত নিয়েও স্বাভাবিক ছিলেন। টু শব্দটিও করলেন না। ওষুধ লাগিয়েছিলাম, ঠিক হয়ে যাবে। কি ওষুধ লাগিয়েছেন যে দেখাই যাচ্ছে না? রক্ত শুকিয়ে কালো হয়ে গেছে। পদ্মজা আর কথা বাড়ালো না। কথায় সময় নষ্ট করার মেয়ে সে নয়। একটা ছোট কৌটা আর পরিষ্কার সুতি কাপড় বের করে আনলো। তখনকার দিনে ঘরোয়া দাওয়াই চল ছিল ঘরে ঘরে। রাসায়নিকের চেয়ে প্রকৃতির দাওয়াই বিশ্বাস ছিল মানুষের বেশি। একটা ছোট পিরিচে সে তৈরি করলো কাঁচা হলুদের রস আর খাঁটি নিম তেলের মিশ্রণ। তারপর আলতো হাতে শুকনো রক্ত পরিষ্কার করতে করতে বলল, কার সঙ্গে মারামারি করছেন? মারামারি করেছি কেন মনে হচ্ছে? এমনি মনে হচ্ছে। আমির একটু চুপ করে রইল। তারপর বলল, রিদওয়ান এসেছিল, এতটুকুই যথেষ্ট। পদ্মজা যা বোঝার বুঝে গেছে। এই দুজন সামনাসামনি হলে যা হওয়ার কথা তাই হয়েছে, যা সবসময় হয়। সে কথা না বাড়িয়ে হলুদের প্রলেপটা আলতো করে লাগাতে শুরু করলো পিঠে। আমির একটু কেঁপে উঠল। পশম খাড়া হয়ে গেল গায়ের। পদ্মজার চোখ টলমল করে উঠল। বলল, খুব জ্বলছে? আমির হাসল। কি করে সে বোঝাবে? ক্ষতের জ্বলনিটা পদ্মজার শীতল হাতের স্পর্শে উল্টো মিলিয়ে যাচ্ছে। বারান্দা থেকে বাতাস আসছে, শীতের শেষ বাতাস। পর্দাগুলো উঠছে অলসভাবে। পদ্মজা প্রলেপ লাগাতে লাগাতে বলল, ওই লোককে এড়িয়ে চলতে পারেন না? পারলে কি আর লাগতাম? আমি কি যেচে মারামারি করার মানুষ? আমিরের পিঠের পেছনে পদ্মজা। তবুও সে টের পাচ্ছে পদ্মজা কাঁদছে। আর শুধুমাত্র এই কারণেই আমির আর নিজের মারপিটে নামে না। লোক পাঠায়, নিজেকে আড়ালে রাখে, যতটা সম্ভব নিরাপদ থাকার চেষ্টা করে। এই শরীর তার নিজের নয়, এই শরীর পদ্মজার, শুধুই পদ্মজার। তাই তো সে ব্যথা পেলে পদ্মজা কাঁদে। পদ্মজা হঠাৎ ঝুঁকে আমিরের ক্ষতস্থানে একটা আলতো চুমু এঁকে দিল। সেই স্পর্শ পাওয়ামাত্র আমিরের মেরুদণ্ড বেয়ে একটা হিমশীতল মিষ্টি স্রোত নেমে গেল। লাজুক পদ্মজাও জেনে গেছে প্রেমিকের ক্ষতের ওষুধ কোনো হাকিম বা বৈদ্যের কাছে পাওয়া যায় না, পাওয়া যায় প্রেমিকার ঠোঁটে। আমির হাসল, গলা নামিয়ে বলল, ভালো লেগেছে। লজ্জায় রাঙা হয়ে গেল পদ্মজার মুখ। সে উঠতে যাবে। আমির পেছন না ফিরেই বলল, আরেকবার দেবে? তারপর ঘুরে তাকালো। সেই দৃষ্টি এতটাই হৃদয় হরণকারী, এতটাই ব্যাকুল অনুনয়ে ভরা যে মনে হলো সারা জীবনে সমস্ত না পাওয়া, সমস্ত তৃষ্ণা, সমস্ত আকুলতা এসে ওই দৃষ্টিতে গলে গেছে। যে দৃষ্টির সামনে দাঁড়িয়ে না বলার ভাষা খুঁজে পাওয়া যায় না। পদ্মজা হার মানল। আবার পালঙ্কে বসলো। আলতো করে আরেকটু চুমু এঁকে দিল ক্ষতস্থানে। আমির আবার বলল, আর একবার। পদ্মজা আবার দিল, এবার একটু বেশি সময় নিয়ে। আমির এবার চোখ বুজল, প্রাণ ভরা একটা নিঃশ্বাস নিল। স্বপ্নের ভেতর থেকে কথা বলছে এমনভাবে বলল, শেষবার। পদ্মজা এবার আর একটা দুটো নয়, পরপর কয়েকটা চুমু দিল। তারপর উঠতে গেল। এবার সত্যিই চলে যাবে বলে ঠিক করলো। এক পা বাড়াতেই আমির বিদ্যুৎ বেগে ঘুরে উঠে দাঁড়ালো। পেছন থেকে দু হাতে পদ্মজাকে জড়িয়ে নিজের সঙ্গে মিশিয়ে নিল। ভাঙা চাঁদের আলো জানালা দিয়ে এসে পড়ছিল আমিরের প্রশস্ত বুকে, পদ্মজার মুখে। আমির এক হাতে পদ্মজার পেট জড়িয়ে রেখে অন্য হাতে চুল তুলে নিল। মাথাটা আলতো করে নত করে মুখ ডুবিয়ে দিল রেশমি কালো ঘন চুলের গভীরে। চোখ বুজল, সময় নিয়ে ঘ্রাণ নিল। এই ঘ্রাণ নেওয়াই আমিরের রাতের প্রার্থনা। এখানে কোনো শব্দ নেই, কোনো আয়াত নেই, শুধু আছে একটু উষ্ণতা, একটু সুবাস, আর বুকের ভেতরে চুপচাপ বলে ওঠা, শুক্রিয়া, হাজার শুক্রিয়া। পদ্মজা জোড়াহীন গলায় বলল, ছাড়ুন, আমার কাজ আছে। আমি চুলে নাক ডুবিয়ে রেখেই বলল, এই রাতের বেলা তোমার কি এমন কাজ আছে? আছে, পরীক্ষা আছে, পড়তে হবে, সময় নষ্ট করা যাবে না। কথাগুলো বলল বটে, কিন্তু ঠোঁটের কোণ মানল না। সেখানে ধীরে ধীরে ফুটে উঠল এক টুকরো মিষ্টি হাসি। সে জানে আমিরের কাছ থেকে এত সহজে ছাড়া মেলে না, কখনো মেলেনি। সে শিকারী, দুর্দান্ত এক শিকারী, যে একবার শিকার ধরলে ছাড়ে না, বরং এমনভাবে আঁকড়ে রাখে যে শিকারও ভুলে যায়।
পালাতে চেয়েছিল কি না। আমির বলল, ঘড়ির কাঁটা না হয় আজ রাতটুকু আমার জন্য একটু বিশ্রাম নিক। পদ্মজার কথা বলল না। আমিরের বাহুবন্ধনে নিজেকে সম্পূর্ণ সমর্পণ করে দিল। আমিরের সর্বগ্রাসী চুমু কবুল করে নিয়ে দাঁড়িয়ে রইল বাহুবন্ধনে। আমির ভালোবাসে শিল্পীর মতো, তাড়াহুড়ো নেই, অধৈর্য নেই, মায়া নিয়ে যত্ন নিয়ে ভালোবাসে। পদ্মজার একসময় চোখ খুলল পিটপিট করে, চোখের সামনে চাঁদ দেখতে পেল। তারা কখন বারান্দার দরজা অবধি চলে এসেছে টেরই পেল না। পা দুটো আমিরের পায়ের ওপর, পিঠ আমিরের বুকে, চাঁদের আলো তাদের দুজনকে একসঙ্গে ভিজিয়ে দিচ্ছিল। পদ্মজা হঠাৎ আবেগী হয়ে বলল, যদি নীলুফার মতো আমিও হারিয়ে যাই, মহাবিশ্বের সব আলো নিভিয়ে দেব, নক্ষত্রদেরও বাধ্য করব তোমাকে খুঁজে আনতে। তাও যদি আর ফিরে না আসি, সময়কে থামিয়ে দেব, দরজায় পাথরের মূর্তি হয়ে দাঁড়িয়ে থাকব শেষ বিচারের দিন পর্যন্ত। যদি নিজের ইচ্ছেতে ছেড়ে যাই, ছায়া হয়ে সঙ্গে থাকব। যদি কোনো দিন ঘৃণা করি, সেই ঘৃণাটুকুও আতরের মতো গায়ে মেখে নেব। যদি আমাদের মাঝে বিশাল কোনো দেওয়াল দাঁড়িয়ে যায়, আমি সেই দেওয়াল ভেঙে গুঁড়িয়ে দেব। না হয় নিজের সেই দেওয়ালের ইট হয়ে তোমাকে আগলে রাখবো। আর আর যদি মরে যাই। আমির পদ্মজার কানের কাছে মুখ নামিয়ে আনলো, একদম কানের লতি ছুঁয়ে ফেলল। তার উষ্ণ নিঃশ্বাস বলল, মস্ত বড় এক দিঘির পাড়ে পাশাপাশি দুটো কবর হবে। আকাশ থেকে জ্যোৎস্না নামলে সেই দুই কবর একসাথে স্নান করবে। শ্রাবণের বৃষ্টিতে দুজন একসাথে ভিজবে। বাতাসে শোঁ শোঁ শব্দে আমি তখন তোমার কানে কানে বলবো, দেখো পদ্মাবতী, আমাদের বিচ্ছেদ ঘটানোর সাধ্য খোদ নিয়তিরও নেই। পদ্মজার বড্ড ভালো লাগছে, বড্ড ভালো। নারী কথাতেই সুখের ঐথ্যে সাগরে ডুবে যেতে পারে। আর এই মানুষটা জানে ঠিক কোন কথাটা বললে সে ডুবে যাবে, কোন শব্দটা তার হৃদয়ে কোন দরজা খুলে দেবে। এত কথা কোথায় শিখলেন? যখন তোমাকে দেখলাম, যখন তোমার প্রেমে পড়লাম। এত কেন ভালোবাসেন? সেই উত্তর আমার কাছে নেই। আমার মাঝে মধ্যে খুব ইচ্ছে করে আপনার ভালোবাসার গভীরতা মেপে দেখতে। আমির এবার মেরুদণ্ড সোজা করে দাঁড়ালো, শক্ত করলো হাতের বাঁধন, গর্ব নিয়ে বলল, অতল সাগরের কূল পেলেও আমিরের ভালোবাসার তল পাবে না পদ্মাবতী। তবে আপনিই বলুন, ঠিক কতটা ভালোবাসেন? আমির আর একবার দীর্ঘশ্বাস টেনে নিল, নাক পদ্মজার ঘাড়ে নামিয়ে আনলো। চিরচেনা সুবাস বুক ভরে টেনে নিল, যে সুবাস তার কাছে আদিম নেশার মতো। এই নেশা মস্তিষ্কে অবশ করে দেয়, হৃৎপিণ্ডকে সজাগ করে তোলে। এই নেশা তাকে প্রতিদিন নতুন করে পাগল বানায়, প্রতিদিন নতুন করে পথহারা করে দেয়। তারপর ঘোরলাগা কণ্ঠে বলল, যতটা ভালোবাসলে নিজের সত্তা বিসর্জন দিয়ে অন্যের ছায়া হয়ে থাকা যায়, যতটা ব্যাকুল হয়ে স্রষ্টার কাছে নিজের অস্তিত্ব বিলীন করে দেওয়া যায়, আমি ঠিক ততটাই পথভ্রষ্ট তোমার মায়ায়। আবেগের প্রবল জোয়ারে পদ্মজা নিজের নিয়ন্ত্রণ হারালো। এক লহমায় ঘুরে দাঁড়িয়ে চট করে পায়ের আঙুলে ভর দিয়ে দাঁড়ালো সে। দুহাতে আমিরকে লতাগুচ্ছের মতো জড়িয়ে ধরল, তার উত্তপ্ত বক্ষপিঞ্জরে মুখ লুকিয়ে ফেলল। সেখানটায় আমিরের শরীরের পৌরুষদীপ্ত ঘ্রাণ আরেক মায়াবী মাদকতা তৈরি করে রেখেছে। খোলা বুকে মুখ ঘষে ফিসফিসিয়ে বলল, আমিও আপনাকে ভালোবাসি, খুব ভালোবাসি। আমির মুহূর্তের মধ্যে এক হ্যাঁচকা টানে পদ্মজাকে পাঁজাকোলা করে তুলে নিল। ওর পেশিবহুল হাতের বাঁধন দুর্ভেদ্য দেওয়ালের মতো। ধীর পদক্ষেপে সে গিয়ে দাঁড়ালো খোলা বারান্দায়। মাথার ওপর রূপালি চাঁদ তখন পূর্ণ যৌবন নিয়ে আকাশ আলো করে হাসছে। আমির আকাশের দিকে তাকিয়ে তাচ্ছিল্যের হাসি আসলো। তারপর গলা চড়িয়ে নাটকীয় ভঙ্গিতে বলল, দেখ চাঁদ, চেয়ে দেখ, তোর তো নিজের কোনো আলো নেই, ধার করা আলো নিয়ে বড়াই করিস, তাও আবার বুকে একরাশ কলঙ্ক নিয়ে বসে আছিস। আর এদিকে দেখ, আমার বুকের দিকে চেয়ে দেখ, একদম নিখুঁত, একটুও খুঁত নেই। পৃথিবীর সমস্ত পূর্ণিমাকে লজ্জা দেওয়ার মতো এই নিখুঁত নারী আমার মতো এক বুনো শ্যামবর্ণকে ভালোবাসে। তুই তো সারা রাত একা পুড়ে খাক হোস, তোর কি হিংসে হচ্ছে না রে? যা যা, মেঘের আড়ালে গিয়ে মুখ লুকা। তোর চেয়েও অনেক বেশি উজ্জ্বল চাঁদ
আমার বাহুতে বন্দি, তোকে আর কি প্রয়োজন? আমিরের কথা শুনে পদ্মজা আর নিজেকে সামলাতে পারল না। আমিরের গলায় মুখ লুকিয়ে খিলখিল করে হেসে উঠল। হাসলো আমিরও। আকাশে বাতাসে কি আনন্দ, কি আনন্দ! যেন পৃথিবীর সমস্ত সুখ আজ রাতে ডানা মেলে উড়ে এসে নেমে পড়েছে তাদের চরণে, জমা হয়েছে এই বারান্দায়, এই মুহূর্তে, এই দুটো মানুষের নিঃশ্বাসের ভেতরে।